নদী বাঁচাও কমিটির ডাকে যে দুদিনের পদযাত্রা হচ্ছে, আমরা ঘুরছি, আমরা দেখলাম স্পঞ্জ আয়রন কারখানা একের পর এক কীভাবে নদী দখল করে নিয়েছে এবং দূষণ করছে। কোনো নিয়মই তারা মানছেন না। আদিবাসী গ্রামগুলো আক্রান্ত, তাদের জল, তাদের জমি সবই দূষিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। ফলে আমরা দেখছি, আমরা মনে করি যে উন্নয়ন চলে না, যে উন্নয়ন এরকমভাবে প্রাকৃতিক সম্পদকে লুট করে, দূষিত করে। সে উন্নয়ন নয়, সকলকে নিয়ে বেঁচে থাকা সর্বজনীন উন্নয়ন। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে সিঙ্গারনের নদীপাড়ের বাসিন্দারা যে লড়াই লড়ছে, সেই লড়াইতে আমাদের প্রত্যেককে সামিল হতে হবে। এই জন্যই আমরা এই পদযাত্রায় সামিল হয়েছি। উপরে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে কেন না? উন্নয়ন বিকাশ নামে যে ভয়ঙ্কর একটা অপধারণা আমাদের মাথায় চেপে বসেছে, আমাদের মগজের মধ্যে ঢুকে বসেছে, সেই উন্নয়ন আসলে আমাদের প্রকৃতিকে ধ্বংস করার উন্নয়ন, এই উন্নয়ন নয়। আসার আগে এখানে এক সাথী আমাকে বলছিলেন, আপনি সেই কলকাতা থেকে এসেছেন। আমি আপনাদের জন্য আসিনি কলকাতা থেকে, আমি এসেছি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য এসেছি। আপনারা ভাববেন না কেন? এই সিঙ্গারনের জল আসলে আমরা খাই, আমরা যারা কলকাতায় আছি। কেন? এই সিঙ্গারনের জল যায় দামোদরে, দামোদরের জল যায় গঙ্গায়, আর সেই গঙ্গার জল খেয়ে বেঁচে থাকে কলকাতার বাসী। কলকাতার বাসী যদি এগিয়ে না হবে তাহলে তো শুধু সিঙ্গারনের লড়াই। আমরা লক্ষ্য করলাম এলাকায় যেভাবে জলসংকট, ব্যবহারকারী জল, পানীয় জল, যে জলের সংকট, এই জলের সংকট থেকেই মাথায় চিন্তা এলো যে পরবর্তী ক্ষেত্রে আমাদের এলাকার যে সকল জলাশয়, খাল, বিল, পুকুর, ডোবা, কুয়ারি, সাথে সাথে নদী, এগুলোকে বাঁচানোর। আমরা লক্ষ্য করলাম আমাদের পাশে বয়ে চলা ঐতিহ্যপূর্ণ ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত নদী সিঙ্গারন নদী। সেই সিঙ্গারন নদীকে যখন আমরা পরিদর্শনে গেলাম, তখন দেখলাম যে কারখানার মালিকরা এই নদীটাকে ক্ষতবিক্ষত করেছে। তাদের কেমিক্যালযুক্ত জল, অ্যাসিডযুক্ত জল, বজ্র পদার্থ ফেলে সাথে পুরো নদীটাকে তার উৎস জায়গাগুলো সেইগুলো একেবারেই দখল করে নিয়েছে। এমনকি কারখানার ভিতর সেইগুলোকে দখল নিয়েছে, সঙ্গে চারিদিকেই একটা কংক্রিট ওয়াল তৈরি করেছে, যার ফলে সিঙ্গারন নদীর উৎসস্থলটাই একেবারেই নেই বললেই চলে। যেটুকু জল বই সেটা হচ্ছে লাল কেমিক্যালযুক্ত জল। ওই জল গবাদি পশু, ছাগল, এমনকি মানুষ যারা ব্যবহার করে নানা রকম আক্রান্ত হচ্ছে, এবং গরু ছাগলগুলো তো পান করে মারা যাচ্ছেই। চাষাবাদ হতো একসময়, পানীয় জলের হিসাবেও ব্যবহার করতো শুনেছি। আর সেই সিঙ্গারন নদী আজকে সাধারণের ব্যবহার গ্রহণযোগ্য নয়। তাই আমরা চিন্তাভাবনা করলাম, সিঙ্গারন নদী বাঁচাও কমিটি 2023 সালে 27 ডিসেম্বর এক কনভেনশনের মাধ্যমে এই সিঙ্গারন নদী বাঁচাও কমিটি গঠিত হয়। যার ফলে এই নদীর সাথে সাথে এই কমিটির কাজ হচ্ছে এলাকার যাবতীয় জলাশয়, পুকুর, যে সকল প্রাকৃতিক সম্পদ আছে সেইগুলোকে ধরে রাখার এবং বাঁচানোর, এবং সরকারকে সহযোগ করার জন্য, সরকারকে চাপ দেওয়ার জন্য যাতে এগুলো সংরক্ষিত হয়, এই কমিটি কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা সিঙ্গারন নদী বাঁচাও যে আন্দোলন তৈরি করেছি, তাতে দুবার জিটি রোড ব্লক করেছি, সিউড়ি রোড ব্লক করেছি, এবং গ্রামগঞ্জে ক্যাম্পেনিং করে, সভা করে মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে আগামী দিনে আমাদের এলাকার যদি প্রাকৃতিক সম্পদগুলোকে যদি না বাঁচানো যায়, তাহলে তীব্র জলসংকট যেমন দেখা দেবে, তেমনি পরিবেশের একটা উপর বিরূপ প্রভাব পড়বে। সিঙ্গারনের জল, সিঙ্গারন নদী হলো এলাকার মানুষের হলো, এই নদী মূলত মিশে আমাদের দামোদর নদীতে।
যার ফলে সেই কেমিক্যালযুক্ত লাল বিষাক্ত জল একটা বড় নদী জলকে নষ্ট করছে এবং পরিবেশটাকেও নষ্ট করছে। সেই জন্যই আমাদের নদী আন্দোলন। তার সাথে সাথে আমরা সাইকেল র্যালি করেছি এই নদীকে বাঁচাবার জন্য এবং আমরা নানাভাবে মানুষকে সচেতন করার জন্য সিঙ্গারন নদী বাঁচাও কমিটি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আর আগামী 17-18 জানুয়ারি সিঙ্গারন নদী বাঁচাও সামনে রেখে বিভিন্ন গণসংগঠন, ক্লাব, আদিবাসী সংগঠন, বিজ্ঞান মঞ্চ, লোকশিল্পী, নানা সংগঠন আমাদেরকে কাজ করে যাচ্ছে যাতে এই যে আমাদের চিন্তা ভাবনা পরিবেশকে বাঁচানো, তারপরে নদীকে বাঁচানো, পুকুরকে বাঁচানো, এই যাবতীয় প্রাকৃতিক সম্পদ যাতে নষ্ট না হয় 17-18 ইংরেজি র্যালি আমাদের চলছে হয়েছে। এখন। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের যেটা আরম্ভ হয়েছে ইকরার থেকে, আজকে একেবারে যাবে যেখানে দামোদর নদী শেষ হচ্ছে সেই পর্যন্ত। এই অবস্থায় আমরা চাই মানুষকে সচেতনতার সাহায্যে সঙ্গে সঙ্গে সরকারকেও আমরা জানান দিতে চাই যে আগামী দিনে এই সম্পদগুলোকে, এই প্রাকৃতিক সম্পদগুলোকে, এই নদীগুলোকে যদি বাঁচানো না যায় তাহলে তীব্র জলসংকটের সাথে সাথে এলাকার পরিবেশ নষ্ট হবে এবং যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাতে আমাদের সকলেরই উচিত এই বিষয়ে একটি যত্নশীল হওয়ার। আমাদের আজ দ্বিতীয় দিন পদযাত্রা। এই পদযাত্রার পরবর্তী ক্ষেত্রেই যে আমরা নদী কমিটি বসে যে পদক্ষেপ হবে এবং ধারাবাহিক একটা আন্দোলনের আমরা রূপরেখা তৈরি করব এবং সরকারের কাছে অ্যাপিল করব, সরকারকেও আছে প্রশাসনকেও আমরা জানাবো যে এই বিষয়ে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। এটা লড়াইয়ের সাথে সাথে আপনাদেরও দায়িত্ববোধ আছে এই সমাজটা যাতে সুষ্ঠুভাবে আগামী প্রজন্ম যাতে তাদের বিভিন্ন যে রোগ থেকে তারা যেন মুক্তি পায়। শ্বাস প্রশ্বাস, এখনই তো শিল্পাঞ্চল, শ্বাস প্রশ্বাস, ফুসফুসের রোগ এবং নানা রকম সর্দি কাশি একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তার থেকে আমরা সকল মানুষকে সচেতন করার জন্যই এই আন্দোলন আমরা শুরু করেছি। ᱚᱱᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱚᱱᱟ ᱫᱷᱟᱥᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱢᱩᱡᱟᱹᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱢᱟᱱᱮ ᱵᱤᱥᱟᱠᱛᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱡᱟᱦᱟᱸ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱱᱚᱣᱟ ᱜᱟᱰᱟ ᱨᱮ ᱠᱟᱴᱠᱚᱢ ᱨᱮ ᱜᱚᱸᱜᱷᱟ ᱨᱮ ᱦᱟᱹᱠᱩ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ, ᱱᱩᱠᱩ ᱠᱚ ᱜᱚᱡᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱵᱚ ᱦᱚᱸᱵᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ। ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱚ যাতে করে আরো ওনা গাডা রিয়া পাহিল চেক কা তাহে কানা উনকা যদি বাবন গিয়া তাহলে আবহাওয়া শরীরে আবহাওয়া রোগ হাসো নানা রকম রোগ। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন ভারতবর্ষ নদীমাতৃক দেশ। ভারতবর্ষে নদীমাতৃক দেশের নদী হাইটের উপর এই সাইডে দাঁড়িয়ে বলুন তাহলে আচ্ছা না, ঠিক আছে। হ্যাঁ, এই জলপুর যা সেই এটা সিঙ্গারন। 1.5 থেকে 2 ফুট হাইট হয়ে গেল। আচ্ছা, সেখানে কি জল যায় না, ওটা জামুরিয়ার জল এই নদীতে পার হয়। মাখাল থান পুরো ওটা জামুরিয়ার জল এই নদী দিয়েই পার হয়। আমরা দেখেছি এখানে ভাষা পুলের উপরে জল যেত। আজকে যে অবস্থা, আমাদের মন্দির সব ডুবে যায়, আমরা পূজা পাঠ করতে পারি না। 1 মাস 2 মাস আমরা মন্দিরে ঢুকতে পারি না কেউ। হ্যাঁ, অতএব এই জায়গাটাকে যেমন ছিল সেরকম পরিকল্পনা করে ওটাই করে দেখ। আমরা এটাই চাই, ঝগড়া ঝামেলা আমাদের কোনো কিছু নয়, রাজনীতির কোনো প্রবলেম নাই এখানে। হ্যাঁ, আমরা সব এক হয়ে আমরা এগুলো করতে চাই। আমাদের সংস্কার চাই এই নদীর। হ্যাঁ, আমি আজ নিজে 32 বছর এই মন্দিরে বসবাস করি, রাত দিন 24 ঘন্টা দেখাশোনা করি। আমরা এখানটাতেই থাকি, আমাদের কাজই হলো এখানে আসা যাওয়া, হ্যাঁ, দেখাশোনা। কিন্তু এখানে কোনো দিন ওই আসে যায়, বাবুরা দেখাশোনা করে, কোনো কাজ হয় না। হ্যাঁ, এই ব্রিজ বলেছিলাম আর্চিং করা ব্রিজ, এই ব্রিজ কপাট খোলার মতন জানলার মতন ব্রিজ করে দিয়ে চলে গেল।
হ্যাঁ, এই ব্রিজ কখনোই এই জল যায় না, এই জলটা আমাদের মন্দিরের ভেতরে ঢুকে যায়, মন্দির ডুবে থাকে, মূর্তি ডুবে যায়। এটা কি হ্যাঁ। বর্ষার সময় হয় যখন? বর্ষার সময় আমরা 2 মাস তো পূজা পাঠই করতে পারি না মন্দিরে, এমনকি গ্রামে যদি মারা যায় কেউ সাবদেহ জ্বালানো যায় না। এটা তো শ্মশানের মন্দির। শ্মশানের মন্দির, এই শ্মশান পুরোটাই ডুবে যায়। ওই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ের ঘর অবধি যেটা মানুষ ঢোকাশোনা করে অতটা ডুবে যায়। হ্যাঁ, এখানে মোড়া পোড়াবার কোনো অসুবিধা মানে এত অসুবিধা, আমাদেরকে বাইরে তখন ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, এইটাই আমাদের এখানে প্রবলেম। দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, আপনি তো এখানকার প্রবীণ মানুষ। সিঙ্গারন নদী আগে কি ছিল, এখন কিরকম? সিঙ্গারন নদী আগে 12 ফুটের মতন চওড়া ছিল হুম। এবং সেখানে সব সময় জল প্রবাহিত হতো। সেই জল এই সিঙ্গারন নদী গিয়ে আমাদের শেষ প্রান্তে ফুটজুমি মহিষাবুড়ি আছে, তারা সেই জলটা ব্যবহার করতো নিজেদের গৃহস্থালির কাজ করার জন্যে, রান্নাবান্না করার জন্যে এবং স্নান ইত্যাদি করার জন্যে। কিন্তু বর্তমানে যা অবস্থা হয়েছে তাতে করে ওরা কীভাবে যে জীবনযাপন করছে, আপনারা যদি ওইখানে হড্ডবি বা মহিষাবুড়িতে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কারখানা নদীটার কী অবস্থা করেছে। এই নদী নিয়ে 2008 সাল থেকে আমি কমপ্লেন করছি সরকারের মহলে। যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও কমপ্লেন করেছি, ওনারা ডাকতেন, আমরা যেতাম, কারখানা কর্তৃপক্ষ যেতেন, কিন্তু কাজের কাজ ওই 2-4 দিন থাকতো, তারপরে আবার যেমন কাজ তেমনি চালু। আর বর্তমান সরকারের কাছে আমি কমসে কম 27খানা চিঠি লিখেছি, কিন্তু একটারও কোনো প্রাপ্তি স্বীকৃতি আমি পাই নাই। মিটিং বা একটু দূরের কথা, কোনো প্রাপ্তি স্বীকৃতিও দেয় নাই, যেটা আমাদের কাছে খুব দুঃখপূর্ণ। আর যখন এই কারখানাটা স্থাপিত হয় তখন EIA-তে এইটাকে অজয় নদী হিসাবে শো করেছে। আমার কাছে EIA রিপোর্ট আছে, এটাকে অজয় নদী হিসাবে শো করে যে আমাদের ড্রেনেজ হবে এই অজয় নদীতে, তারপরে কারখানাগুলোর পারমিশন পেয়েছি, সেই রিপোর্ট আমার কাছে আছে। তারপরে আমি যখন কমপ্লেন করলাম তখন এখানে দূষণ পর্ষদ থেকে আসানসোল ব্রাঞ্চ এখানে ইন্সপেকশন করতে এলো। তারা ইন্সপেকশন করলো ইকরা, সাত্তকপুর, শেখপুর, দামোদরপুর, জামুরিয়া, এবারে বিজয়নগর, এগুলো সব ওরা ইন্সপেকশন করলো। সেই ইন্সপেকশন রিপোর্টে স্পেশালি এই সিঙ্গারন নদীর কথা উল্লেখ করা আছে, আমার কাছে সে রিপোর্ট আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুশীল চ্যাটার্জি, বয়স 78 বছর। আপনার গ্রামটার নাম কি? হ্যাঁ, আপনার গ্রামটা? আমার গ্রাম ইকরা। গত বছর আমরা আওয়াজ তুলেছিলাম ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন। ছোট নদীকে যত্ন না করতে পারলে বড় নদীকে বাঁচানো যাবে না। বড় নদী বাঁচানোর কথা বারবার হয়, কিন্তু বড় নদীকে যারা বড় নদী বানিয়েছে সেই ছোট ছোট নদীগুলো কেমন আছে সেটা নিয়ে আমরা বারবার শঙ্কিত হই, বারবার কথা বলার চেষ্টা করি। গতকাল এবং আজকে 18ই জানুয়ারি, গতকাল 17ই জানুয়ারি আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া 2 ব্লকে একটি 35-36 কিলোমিটার দৈর্ঘ্য নদীকে দেখছি। গতকাল শুরুটায় ছিলাম ইকরার কাছ থেকে। এই নদী শুরু হয়েছে যেমন একটি এই ধরনের যে ভূপ্রকৃতি রাঢ়বঙ্গের সেখানকার নদীগুলো হয় সেই রকমভাবেই তার শুরু হওয়া, যেখানে সে কোথাও 200 ফুট চওড়া, কোথাও 300 ফুট চওড়া। কিন্তু সেই নদীটাকে যখন আমরা তার উৎসমুখ থেকে 2 কিলোমিটার নিচে এসে দেখতে পাচ্ছি যে সেই নদীর অস্তিত্বই আজকে সম্পূর্ণভাবে আক্রান্ত। সেই নদীটা আদৌ বেঁচে থাকবে কিনা, বা এটাকে নদী হিসাবে সামান্যভাবেও মনে রেখেছি কিনা, সেই ভয়ঙ্কর এক প্রশ্ন আমরা গতকাল থেকে দেখলাম। এই জামুরিয়া ব্লক, যাকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসাবে ভাবা হয়েছিল, যদিও আমি জানি না
তার নোটিফিকেশনে যথেষ্ট আইনি যে দিকগুলো আছে, যে ব্যবস্থাপনার দিকগুলো আছে, সেটা কেমন হয়েছে সেটা আমার জানা নেই। কিন্তু এখানে এসে আমরা দেখছি শ্যাম স্টিল, মার্টিন স্টিল, এরকম আরও প্রায় 5-7টি স্টিল স্পঞ্জ আয়রন কারখানা যাকে বলে, সেই স্পঞ্জ আয়রন কারখানা একটু একটু করে পুরো জমিটাকে দখল করেছে। সেটা একটা বোঝা গেল, কারখানা তৈরি হয়েছে, পেশার জায়গা তৈরি হয়েছে, মুনাফার জায়গা তৈরি হয়েছে, সবটা বোঝা গেল। কিন্তু সেইটা সোজাসুজি কী করে নদীকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, এ যদি না আসা যায় তাহলে বোঝা যাবে না। সম্পূর্ণ নদীকে বুঝিয়ে ফেলে পাইপ লাইনের মধ্যে থেকে বার করা হয়েছে। যে নদী 200 ফুট চওড়া ছিল, সেই নদী কোথাও 15 ফুটে, কোথাও 10 ফুটে নেমেছে, কোথাও শুধুমাত্র তার কোনো পথ, সেই জলরেখা দেখা যাচ্ছে না, শুধু পাইপ লাইন দেখা যাচ্ছে। এই রকম জায়গায় নিয়ে এসছে এবং কংক্রিট করে কোথাও 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 একেবারে নদীকে সংকীর্ণ করে ফেলা হয়েছে। এই রকম নদী দখল, এই রকম সার্বজনীন প্রাকৃতিক যে সম্বল আমাদের এখন অবশিষ্ট আছে, যে সম্বল আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যে সম্বল আমাদের রেখে যাওয়ার কথা আমাদের আগামী প্রজন্মের দিকে, সেই সম্বলকে এইরকমভাবে দখল করে নেওয়া হয়েছে। একে কি উন্নয়ন বলবো? আমরা বারবার এই কথাটা প্রশ্ন তুলতে চাইছি। আমাদের এই উন্নয়ন, বিকাশ, ডেভেলপমেন্ট শব্দকে পুনর্বিশ্লেষণ করার সময় এসেছে। পুনর্বিশ্লেষণ করে একে সংজ্ঞায়িত না করতে পারলে আমাদের সংকট, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সংকটকে আমরা ত্বরান্বিত করছি। জলবায়ু পরিবর্তন, তার যে সংকট, সেগুলোর কথা আমরা বারবার আলোচনায় আসছি। এত টাকা দরকার, অমুক দেশ কী করবে, তমুক দেশ কী করবে, সেই কথা আসছে। কিন্তু স্থানীয় স্তরে কী হবে? স্থানীয় স্তরে জলবায়ুর যে সংকট, সেই জলবায়ু সংকটকে আমরা কীভাবে মোকাবিলা করব, এবং জলবায়ু সংকটের মোকাবিলায় আমাদের স্থানীয় গভর্নমেন্টের পলিসি কী হবে, সেইটা নতুন করে পুনর্বিশ্লেষণ করার দরকার আছে। সেই পুনর্বিশ্লেষণের মধ্যে থেকে তার এই যে দখল করার যে মানসিকতা, সেই জায়গাকে চিহ্নিত করার দরকার আছে। না হলে মনে হয় আমরা খুব বিপদে রয়েছি। সিঙ্গারান নদী একটি ছোট্ট নদী, 35-36 কিলোমিটারের, যেটা বলছিলাম, সে এই ইকড়ার কাছ থেকে অন্ডালের কাছে গিয়ে দামোদরে মিশে। দামোদরের সংকটের কথা বারবার উঠে আসে, আমরা গঙ্গার সংকটের কথা বারবার উঠে আসি, কিন্তু দামোদর মিশে গঙ্গা, এই সমস্ত নদীগুলোকে, এই ছোটো নদীগুলোর উপর নির্ভরশীল হয়ে আছে। এবং সেই ছোট নদীর সঙ্গে তার পাড়ের মানুষের, তার আদিবাসী যে মানুষ, যারা হাজার হাজার বছর ধরে এই নদীকে নিয়েই তাদের জীবন, সংস্কৃতি, জীবিকা সমস্তটাই ছিল, সেই নদীকে কীভাবে দখল করেছে জামুরিয়া না এসে, সেটা আমরা চাক্ষুষ করতে পারতাম না। আমাদের মনে হয় এই নিয়ে তীব্র আলোচনা করা দরকার আছে। শহরের রাজপথে এই আলোচনাকে নিয়ে যেতে হবে, না হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন কেন? আপনার কি সিঙ্গারন নদীর ধারেই বাড়ি? হ্যাঁ, আচ্ছা, ধারে বাড়ি। আপনার গ্রামের নামটা কি? আমার গ্রামের নাম হচ্ছে ধর্ষণ গ্রাম। তা এখন অবস্থা কি নদীর? এখন নদীর অবস্থা বলতে লাল জল বেরোচ্ছে। আগে তো প্রায় 4 বছর আগে দেখেছিলাম পরিষ্কার জল ছিল। আচ্ছা, এখন জল লাল হয়ে গেছে। কেন, কি কারণে? এইসব ফ্যাক্টরির কারণে, ফ্যাক্টরির যত নোংরা জল বেরোচ্ছে। স্পঞ্জ আয়রন? হ্যাঁ, স্পঞ্জ আয়রনে। আচ্ছা, আপনার গ্রামটার নামটা কি? আমার গ্রামের নাম হচ্ছে ধর্ষণ। ধীরে ধীরে নদীকে গ্রাস করেছে। সিঙ্গারন নদী, যা এখানে লাইফ লাইন ছিল, এখানে মানুষজন ব্যবহার করতো নিত্যদিন এইখানে জল, এই শুদ্ধ একেবারে কাছের মতো ঝরঝরে জল ছিল। এই কলকারখানা গড়ে ওঠার পরই আস্তে আস্তে সেগুলো এই অবস্থা রূপ নিয়েছে। প্রশাসনের কাছে বারংবার নিয়ে যাওয়া হয়, বারংবার তারা বলে, আমরাও অনেক পত্রপত্রিকায় লিখি, খবরও হয় প্রতিবার, কিন্তু অজ্ঞাত কোনো কারণে এগুলোর উপর কোনো পদক্ষেপ এখনো দেখতে পাচ্ছি না। জানি না উদাসীন কে, কারা, পরিবেশ দপ্তর কি করছে, সবাই কি অন্ধ বোবা কালা হয়েছে, কোনো কিছুই জানা নেই। আমরা হাতেড়ে বেড়াই, তখন মানুষ ভালোভাবে বাঁচতে পারবে।
দূষণ কবে মুক্ত হবে সেটা নিয়েই চিন্তা রয়েছে। দেখার আপনাদের আন্দোলন, নদী বাঁচাও আন্দোলন কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। আচ্ছা, এখানে গ্রাম সভার অনুমোদনের যে বিষয়টা বলছিলেন, ওটা নেওয়া হয়েছিল? এগুলো কিন্তু অনুমোদনের কোনো ব্যাপার তো থাকে না। ধরুন আপনি তো দেখছেন কারা অনুমোদন দেবে, কারা কি দেবে, এসব কিছু এখতিয়ারের মধ্যে থাকে না। ক্ষমতা আপনার জানেন তো, ওই বাহুবলে সমস্ত জল করে নেওয়া হয়েছে, নয় কি? हमारे